স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। বৃষ্টি কমলেও ফেনী সদর সহ বিভিন্ন উপজেলায় ১০৮টি গ্রাম এখনও পর্যন্ত পানির নিচে। এদিকে নোয়াখালী, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফেনীতে পানিবন্দী হয়ে পড়েছে পরশুরাম, ফুলগাজী, ছাগরনাইয়া ও সদর উপজেলার ১০৮ গ্রামের লক্ষাধিক মানুষ। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন প্রায় ৯,২০০ মানুষ। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর পানি কমতে শুরু করলেও বাঁধের ভাঙন অংশ দিয়ে নতুন করে পানি ঢুকছে। নোয়াখালীতে জলাবদ্ধতার কারণে সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও সেনবাগ উপজেলায় প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আশ্রয়কেন্দ্রে রয়েছে ১,৪১৯ জন। সাতক্ষীরায় বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি কমলেও জলাবদ্ধতার কবলে পড়েছে লক্ষাধিক মানুষ। বসতঘরে পানি ঢোকায় দুর্ভোগে পড়েছে মানুষ। ভেসে গেছে মাছের ঘের, কৃষিক্ষেত। ভুক্তভোগীদের অভিযোগ, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফেনী থেকে পানিবন্দী মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন বেলাল হোসেন। প্রথমে চলে যাব আরিফুল ইসলামের কাছে। আরিফ, প্লাবিত এলাকাগুলোর কি পরিস্থিতি এবং শুকনো খাবার, বিশুদ্ধ পানির সংকট কাটাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত জানাবেন? যে বিষয়টি আসলে বলছিলেন, নতুন করে আমি যদি একটু জানাতে চাই, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এই ৩টি উপজেলায় মোট ১০৮টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আপনি জানেন যে উজানের যে পানি, বৃষ্টি না থাকার কারণে কিন্তু গতকাল বিকেল থেকে আমরা দেখেছি এই ফেনী জেলায় বৃষ্টি হয়নি। এই কারণে কিন্তু পানির মাত্রাটা কমে যাচ্ছে, কারণ উজানের পানির যে ঢল, সেই ঢলটা কিন্তু এখন সেই তীব্রতা বা ভয়াবহতা কিন্তু এখন নেই, তবে নামছে পানি। আর এই ক্ষেত্রে বলা যেতে পারে যে আমি এখন আছি ছাগলনাইয়াতে। সেই ছাগলনাইয়ার বর্তমান যদি প্রেক্ষাপট আমি বলি, সেক্ষেত্রে গতকালও এখানে ৮০০ সমান পানি ছিল, সেই প্রধান সড়কে আমি দাঁড়িয়ে আছি। তবে আজকে তুলনামূলক কিন্তু সেই পানির পরিমাণটা কিন্তু কম। আর সেক্ষেত্রে বলা যেতে পারে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার থেকে টানা ভারী বর্ষণ হবে, সেই প্রেক্ষিতে বলা যেতে পারে যে সত্যিকার অর্থে একটি ভয়াবহ সংখ্যা দেখা দিয়েছে ফেনী জেলাবাসীর। বিশেষ করে এই ফুলগাজী সীমান্তবর্তী এলাকা, যেহেতু ১২২ কিলোমিটার জুড়ে সীমান্তবর্তী এলাকায় এই বন্যা নিরাপত্তা বাঁধ নির্মাণ করা হয়েছে, কিন্তু সেটা আসলে টেকসই নেই। তাই ত্রাণের থেকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ফেনীবাসীর জন্য বা যারা দুর্গত এলাকায় আছেন, তাদের একটি চাওয়া, সেটা হচ্ছে স্থায়ী যে প্রকল্প বা স্থায়ী কোনো সমাধান তারা সংশ্লিষ্টদের কাছে চাচ্ছেন। এমনকি ত্রাণ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, মূলত স্থায়ী সমাধান খুঁজে বেড়াচ্ছেন। এমনকি কীভাবে স্থায়ী সমাধান হবে সেই প্রশ্নটাও কিন্তু সংশ্লিষ্টদের কাছে রাখছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই টানা ভারী বর্ষণ, বিশেষ করে এই ছাগলনাইয়া আমরা গতকালকে দেখেছি, গতকালকেও পানি প্রবেশ করেছে ছাগলনাইয়াতে। সেই ছাগলনাইয়ার যতগুলো গ্রাম ছিল, সব গ্রামই কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। তো সব কিছুই বলা যায় যে মানুষের দুর্ভোগের চিত্র বা দুর্ভোগের মাত্রা কিন্তু বেড়ে গেছে, কারণ তাদের যে খাবার বা প্রাথমিক চিকিৎসার সংকট, সব কিছুই সংকট রয়েছে। এমনকি আমরা কিন্তু এই সমস্ত এলাকাতে, যেহেতু বিগত 2 দিন ধরে আমরা এখানে আছি, সেখানে যে ত্রাণ সহায়তা বা অন্যান্য যে সহযোগিতা করার সেরকম কোনো ব্যাপকতা আমরা কিন্তু দেখিনি। কোনো সংশ্লিষ্টরা কিন্তু তেমনভাবে আসেনি। তবে যারা এসেছেন, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, তাদের কথা না বললেই নয়, পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই ত্রাণ সহায়তার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা পাশে রয়েছে। এই বন্যার্থ বা জলজটের মানুষের বা ঘরবন্দি মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছেন। তো সেটা আসলে দেখার অপেক্ষা, যেহেতু কালকে শনিবার এবং কি রবিবার রয়েছে। কালকে থেকে আবহাওয়াটা কেমন হতে পারে, ভারী বর্ষণের ফলে আবার কতটা যুদ্ধ করতে হয়, যুদ্ধ চালিয়ে যেতে হয়, সেটা আসলে অপেক্ষা করতে হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব সাতক্ষীরায়। সাতক্ষীরায় আমাদের সাথে যুক্ত আছেন বেলাল হোসেন। বেলাল, বৃষ্টি কমলেও সাতক্ষীরা শহরের পানি তো সরছে না। এক্ষেত্রে নিম্নাঞ্চলগুলোতে পানিবন্দী মানুষের অবস্থা জানাবেন এবং তারা কোনো রকমের ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা সেটিও জানাবেন। সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিন পাড়ায় এখানে একটি রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখানেই আমাদের হাঁটু পানিতে দাঁড়াতে হয়েছে। তাহলে বসতবাড়ির অবস্থা কি সেটি নিশ্চয়ই
আপনি বুঝতে পারছেন। আসলে এখানে প্রত্যেকটা বাড়ির ভেতরেই পানি ঢুকেছে, রান্নাঘরে পানি ঢুকেছে, বাথরুমে পানি ঢুকেছে এবং ত্রাণের যে কথা বলছেন সেই ত্রাণ সহযোগিতার এখনো পর্যন্ত কেউ কিন্তু পাননি। তবে আমরা দেখেছি যে সাতক্ষীরা পৌরসভার কামালনগর এলাকায় বিএনপির কয়েকজন নেতাকর্মীরা কিছু ত্রাণ সহায়তা দিয়েছিল, তবে প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো ত্রাণ এখানে পৌঁছায়নি এবং এনারা পাননি। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে সাতক্ষীরা পৌরসভা সহ সদর উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছেন এবং এই ভয়াবহতা থেকে আসলে মুক্তি যে কিভাবে মিলবে সেটি তারা জানেন না। প্রশাসনের কাছে বারবার বলেও কিন্তু তাদের কোনো সমাধান হয়নি, এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা এই পুরাতন সাতক্ষীরা কুলিনপাড়ার একজন বাসিন্দা আমরা একটু যুক্ত করতে চাই। আপনি জানাবেন যে এই যে দুর্ভোগ আপনারা কতদিন ধরে পোহাতে হচ্ছে? আসলে আমাদের সাতক্ষীরা সদর পৌরসভাটা এটা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আমরা পৌরসভায় ভ্যাট ট্যাক্স দেই ঠিকই, কিন্তু পৌরসভার সুবিধাটাও ভোগ করা দূরে থাক, আরো দুর্ভোগের শিকার হয়ে প্রতিনিয়ত এরকম দুর্ভোগের শিকার হচ্ছি প্রায় 15 বছরের মতো। প্রতি বছর আমাদের এলাকায় 6 মাসের মতো এভাবে প্লাবিত হয়ে থাকে। আমরা কিন্তু প্রতি বছরই প্রশাসনকে জানাই লিখিতভাবে, আমাদের এলাকাবাসী সবাই মিলে, কিন্তু এর আসলে কোনো পদক্ষেপ হয় না। এখানে আসলে ড্রেনেজ ব্যবস্থা না থাকা, রাস্তাঘাট ভেঙে সবচেয়ে ড্রেনের ভিতরে চলে গেছে, পৌরসভার ভিতরে কিন্তু অপরিকল্পিত ঘের রয়েছে, যার মাধ্যমে এখান থেকে পানি নিষ্কাশনটাও ভালোভাবে হচ্ছে না। প্রশাসনকে বারবার জানানোর পরেও কিন্তু আমরা এর কোনো প্রতিকার পাচ্ছি না। আসলে যে এর যে আসলে প্রতিকারটা কোথায় এবং কবে হবে এটা শুধুমাত্র আল্লাহ ভালো জানেন। ধন্যবাদ। আসলে আমরা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন যে এই জলাবদ্ধতার কারণ কিন্তু আমরা নিজেরাই। এটার কারণ হচ্ছে সাতক্ষীরা পৌরসভার যে অপরিকল্পিত মৎস্য ঘের রয়েছে এবং পৌর আইন না মেনে যে মৎস্য ঘেরগুলো রয়েছে সে কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রতি বছর। তো অর্ঘ্য এই ছিল সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, ধন্যবাদ আপনাকে। এসএসসি ও সমমানের পরীক্ষায় 15 বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এবার। 2010 সালের পর পাশের হার এত কম হয়নি আর কোনো বছরই। আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার শিক্ষার্থীরা যেভাবে লিখেছে সেভাবেই মূল্যায়ন করা হয়েছে। আর জুলাই বিপ্লবের প্রভাবসহ নানা কারণে ফলাফলের এই ধস বলে মনে করেন শিক্ষা গবেষকরা। পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভাবারও তাগিদ তাদের। জুলাই গণ অভ্যুত্থানের পর এটি প্রথম এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, যাতে পাশ করেছে 68.45% শিক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থী ছিল 19,04,086 জন, যার মধ্যে 6,660 জন পরীক্ষার্থী ফেল করেছে। পর্যালোচনায় দেখা গেছে গত 15 বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল। এর আগে 2009 সালের পর সবচেয়ে কম পাশের হার ছিল 2018 সালে 77.8%। আবার গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে প্রায় 14.59%, আর জিপিএ 5 কমেছে 43,097 জন। এবার গতবারের চেয়ে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 1,984টি কম, আর প্রায় 3 গুণ হয়েছে কোনো শিক্ষার্থী পাশ না করতে পারা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার ফলাফল খারাপ হয়েছে গণিতেও। আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয়েছে তাদের লেখা অনুযায়ী। আমরা ওরকম লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। উত্তরপত্র মূল্যায়নে আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দেবেন না। পরীক্ষার ফল বিপর্যয়ের পেছনে জুলাই আন্দোলনের প্রভাবসহ নানা কারণ দেখছেন শিক্ষা বিশেষজ্ঞরা। এবারে রাজনৈতিক সত্তা না থাকবার কারণে একটা নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি এবং অ্যাসেসমেন্ট হয়েছে। আমি মনে করি জুলাই বিপ্লবের কারণে আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকদের মানসিক পরিস্থিতি এবং অস্থিরতাও কিন্তু আমাদের এই ফলাফলের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়াটা খুবই স্বাভাবিক। এবং এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের একটা শিক্ষার প্রতি এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু অনেকটাই কমে গেছে। নিরপেক্ষতা বজায় রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমি মনে করি পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পরিচালনা হওয়া উচিত। তবে শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু ভালো ফলাফল দিয়েই সামনে এগোনো যাবে না বলেও মত বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এসএসসি পরীক্ষায় এবার সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে বরিশাল বোর্ডে। পাশের হার 56.38%, যা গেল কয়েক বছরের তুলনায় অনেক কম। কড়াকড়ি আরোপকে কারণ হিসেবে দেখছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার গত বছরের তুলনায় ৩২.৭৫ কম, যা গেল কয়েক বছরের তুলনায় কম। মোট পাশের হার ৫৬.৩৮%। গত বছর ২২২টি বিদ্যালয়ের শতভাগ পাশ থাকলেও এবছর তা নেমে এসেছে ১৭তে। এছাড়া বোর্ডের ১৬ বিদ্যালয়ে পাশ করেনি কেউই। কখন প্রশ্ন যদি নতুন কোনো পরীক্ষক প্রশ্ন করে থাকেন যে তিনি যদি সেই প্রশ্নের সারা বছরে যে ধরনের পড়া হয়েছে তার যদি ব্যতিক্রম কিছু হয়, সেক্ষেত্রে বাচ্চাদের কাছে প্রশ্ন কঠিন মনে হতে পারে, সে কারণে সে অনুত্তীর্ণ হতে পারে। ২৪ সালে থেকে এই ২৫ সাল পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। সমস্ত স্কুল কলেজে পড়াশোনা ক্লাস অনেক কম হয়েছে। ছাত্রছাত্রীরা ক্লাসমুখী হতে পারেনি, তারা তাদের সিলেবাস কমপ্লিট করতে পারেনি। ভালো ফলাফল ধরে রাখতে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দিচ্ছেন বোর্ড কর্মকর্তারা। অভিভাবক এবং শিক্ষার্থীদের আরও সচেতন হতে হবে, ক্লাসমুখী হতে হবে এবং এই শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। দেখা যাচ্ছে যে আমার ম্যাথ এবং গণিতে একটু ফেল বেশি করছে গ্রাম অঞ্চল থেকে। এইটা যদি পাশের একটা বেশি হইতো তাহলে আমার রেজাল্ট ওই দিন ৬ ঘরে আমার চলে যেত, অন্যান্য বোর্ডের কাছাকাছি হয়ে যেত। এবছর বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ 5-এ পিছিয়ে রয়েছে ছেলেরা। টিভিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠক শেষ হয়েছে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। বৃহস্পতিবার ওয়াশিংটনে স্থানীয় সময় বিকাল ১১টায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেসমিন প্রিয়ারের মধ্যে এই বৈঠক হয়। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক ইস্যু নিয়ে আলোচনা হয়। দুপক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ সপ্তাহে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন তা জানাতে খিলগাঁও তালতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, রাজধানীর বাজারে এ সপ্তাহের চিত্র কেমন দেখছেন এবং নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা? আপনি জানেন কয়েকদিন ধরে আসলে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির প্রভাব কিন্তু আমরা সবজির বাজারে দেখি। বেশ কিছু সবজির দাম বেড়েছে, বিশেষ করে বেগুন, যেটি আমরা গেল সপ্তাহেও দেখেছি ৮০ থেকে ১০০ টাকা কেজি ছিল, সেটি কিন্তু এই সপ্তাহে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে কাঁচা মরিচেরও। আমরা গেল সপ্তাহেও যেটি দেখেছি আসলে ১৬০, ৭০ বা ১৮০ এই দরে বিক্রি হয়েছিল, সেটি কিন্তু আজকে খুচরা বাজারে আমরা দেখছি ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দুটি পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম যেটি, সেটি কেজিতে ১০ টাকা বেড়েছে। আজকের স্থানীয় বাজারে খুচরায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। সোনালী মুরগির দাম কিন্তু আগের দরেই আছে। এছাড়া যেটি হয় যে বর্ষার কারণে মাছের সরবরাহ খানিকটা কমেছে, সেই সরবরাহ কমার আসলে দাম আমরা গেল এ সপ্তাহ কিন্তু সেই বাড়তি দামই বিক্রি হচ্ছে, কারণ বিক্রেতারা যেমনটা বলছেন যেখানে সরবরাহ ঘাটতি রয়েছে। এছাড়া ডিম বিক্রি হচ্ছে আগের দামেই, ডিমের দামে খুব বেশি তারতম্য আমরা দেখিনি, যেটি হচ্ছে ১২০ টাকা ডজন এই দরে কিন্তু ডিম বিক্রি হচ্ছে। এছাড়া গরু ও খাসির মাংস সেটিও কিন্তু আগের দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস মানভেদে বা দোকান ভেদে আমরা দেখছি ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে। এছাড়া আমদানি করা যেসব পণ্য ছিল, ডাল, চিনিতে, সেই সব পণ্যেও কিন্তু খুব বেশি তারতম্য নেই। গেল সপ্তাহের দামেই প্রায় সব কিছুই মিলছে। সেটি আমরা যেমন দেখছিলাম, খোলা চিনি ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিন তেল যেটি, সেটিও কিন্তু সরকারের যে বেঁধে দেওয়া দাম অর্থাৎ ১৮৯ টাকা লিটার, সেই দরেই কিন্তু মিলছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার বাজার দরের তথ্য। মোস্তফা মাহবুব, ধন্যবাদ আপনাকে। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের এখন গুটিয়ে নিয়েছেন তাদের অনেকে। নানা ইস্যুতে হতাশা, মতভেদ এবং প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক থাকায় তাদের এই সরে আসা।
অভিযোগ আর অনুযোগের সুরে তাদের অনেকে বলছেন, লোভ আর লাভের কাছে ম্লান হয়ে গেছে জুলাই বিপ্লবের চেতনা। আন্দোলনের কৃতিত্ব নেয়াই মুখ্য কারো কারো কাছে। 2024 সালের জুলাইয়ের কোটাবিরোধী আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সর্বস্তরের মানুষ। গড়ে ওঠে স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য। রাজনৈতিক দল, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, আইনজীবী, শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে গড়ে ওঠা এই আন্দোলনে অবশেষে আসে চূড়ান্ত বিজয়। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর আবার দরজায় কড়া নাড়ছে 36 জুলাই। কিন্তু বছর না ঘুরতেই আন্দোলনের কৃতিত্বের দাবিদার হয়ে উঠেছেন হাতে গোনা কয়েকজন। ফলে আক্ষেপ আর দীর্ঘশ্বাস নিয়ে নিজেদের এখন গুটিয়ে নিয়েছেন অনেকেই। তাদের অনেকে বলছেন, অভ্যুত্থানের 1 বছরের মধ্যেই নানামুখী অর্থহীন সমীকরণে সে সময়ে প্রথম সারিতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, আন্দোলনে আহতরাও যেন এখন গুরুত্বহীন। এ যেন আন্দোলনের কৃতিত্ব দখলের অসুস্থ প্রতিযোগিতা। আন্দোলনে সক্রিয় অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, শুধু 36 দিনের আন্দোলনেই 15 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়নি, যার পিছনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে পাহাড়সম মামলায় জর্জরিত বিএনপির দীর্ঘদিনের আন্দোলন ও আত্মত্যাগ। সকল দল, সকল মত একটা দাবিতেই এক ছিল, যেটা শেষ মুহূর্তে যেটা যে এক দফা শেখ হাসিনার পতন, সেইটা যখন অর্জন হয়ে গেল তারপর থেকে আসলে নানান দলের, নানান আদর্শের, নানান পথের রাজনীতি। আমরা কি করেছি, কি করেছি না, এই যে যখন যুক্তি তর্ক সামনে আসলো, তখনই কিন্তু আমাদের যে ঐক্যতে ফাটল ধরলো এবং জুলাই আগস্টের যে অভ্যুত্থানের স্পিরিট, সেই অভ্যুত্থানের স্পিরিট আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ হওয়া শুরু করলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সমন্বয়ক বা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারাও এখন আশাহত। সর্বশেষ মুখ ফিরিয়ে নিয়েছেন প্ল্যাটফর্মটির মুখপাত্র উমামা ফাতেমা। তার পথে হেঁটেছেন আরও অনেকেই। অভ্যুত্থানের একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠী তাদের এক ধরনের একটা সংস্কার এবং দেশের যে একটা রাজনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষা গঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটার কিন্তু প্রতিফলন আমরা বর্তমান রাষ্ট্র কাঠামোটার মধ্যে দেখি নাই। জুলাই গণঅভ্যুত্থানের যারা অংশীদারিত্ব ছিল, তাদেরকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তাদের একটা মতামত রাখার কিন্তু আসলে সেই ব্যবস্থাটা করা হয়নি। শিক্ষার্থীদের মতামতের চাইতে বেশি রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। আন্দোলনে সক্রিয় অংশ নেওয়াদের অনেকের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ কেউ চাঁদাবাজি করছে, নিচ্ছেন অনৈতিক সুবিধাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, দুর্নীতি, তারপরে নিয়োগ বাণিজ্য ইত্যাদি অপকর্ম দুর্নীতির সাথে জড়িয়েছে। তো সেই জায়গা থেকে কিছু মানুষের হতাশার জায়গা তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানের যে স্মৃতি বিজড়িত প্ল্যাটফর্ম, এটিকে হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা হচ্ছে কুক্ষিগত করেছে, অনেকে স্বেচ্ছায় এই জায়গাটা থেকে সরে গেছে। বিপ্লবের সময় দেখলাম যে সবাই একটা ব্যানারের আন্ডারেই ছিলাম কিন্তু, তাই না? কিন্তু এখন মনে হচ্ছে যে অনেকটা স্বার্থ জায়গা থেকে মনে আমরা সরে এসেছি। এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সংস্কৃতকর্মী, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের কেউ কেউ বলছেন, নতুন বাংলাদেশের সামনে আকাশ ছোঁয়া সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসছে। একটি নিরাপদ বাংলাদেশের প্রত্যয় নিয়ে যে গণঅভ্যুত্থান পরবর্তী 1 বছরে সেই নিরাপদ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। সাধারণ মানুষের যে প্রত্যাশা, নিরাপদে স্বস্তিদায়ক পরিবেশে খেয়ে পরে বেঁচে থাকা, সেই জায়গাতেও এই সরকার খুব বড় ধরনের সফল হয়েছে বলে আমি মনে করি না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই রাজনীতিটা হয়েছে, তার মধ্যে দিয়ে সেই গণঅভ্যুত্থানের অভূতপূর্ব ঐক্যটা বিনষ্ট করে দেওয়া হয়েছে। তাদের অনেকে এও বলছেন, জুলাই বিপ্লব বেহাত হলে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিবাদ। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে মোট জনসংখ্যায় ধীরে ধীরে কমছে কর্মক্ষম মানুষ, বাড়ছে নির্ভরশীল মানুষের সংখ্যা। বিগত আওয়ামী লীগ সরকার 2 সন্তান নীতিতে অটল থাকলেও বাড়তি জনসংখ্যাকে কতটা জনসম্পদে রূপান্তর করতে পেরেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। অনেকের মতে প্রয়োজনীয় নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দক্ষ এবং কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব হয়নি। এমন প্রেক্ষাপটে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। একটি দেশের 15 থেকে 64 বছর বয়সী জনগোষ্ঠীকে কর্মক্ষম জনগোষ্ঠী ধরা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর সবশেষ তথ্য বলছে, দেশে এখন মোট জনসংখ্যা 17,35,20,000। কর্মক্ষম মানুষের সংখ্যা নির্ভরশীল মানুষের চেয়ে বেশি হওয়ায় বাংলাদেশ এখন জনমিতিক সুবিধার কাল পার করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
2025 সাল পর্যন্ত দেশ এই জনমিতিক লভ্যাংশের সুবিধা পেলেও পরিসংখ্যান ব্যুরোর আরেক প্রতিবেদনে উঠে এসেছে দেশে কমছে তরুণ জনগোষ্ঠী। 2019-এর পর কর্মক্ষম জনগোষ্ঠী 1.11% কমেছে। একই সময়ে 5 বছরে বয়স্ক মানুষের হার বেড়েছে 1%। বিশেষজ্ঞরা বলছেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে দেশে কর্মক্ষম জনগোষ্ঠীকে শতভাগ ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। যে জনগোষ্ঠীটা এখন দেশের বাইরে আছে, প্রবাসী হিসেবে কাজ করছে যারা, সেইখানে কিন্তু এদেরই একটা ইফেক্ট রয়েছে আর কি। তো অবশ্যই আমরা নিচ্ছি, কিন্তু যে পরিমাণ নেওয়ার কথা ছিল সে পরিমাণ আমরা নিতে পারিনি। আমাদের পিছনে বিভিন্ন রকমের প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, কিছু পলিসি লেভেলের দুর্বলতা আছে, যে কারণে আমরা সেই লেভেলের অর্জন করতে পারিনি। বিশেষজ্ঞরা আরও বলছেন, বাড়তি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাশাপাশি মোট প্রজনন হার কমাতে হবে। পরিকল্পনা করলাম না তো যে 2 সন্তানই যদি চলতেও থাকে তাহলে বাড়তি জনসংখ্যা যা হবে এদেরকে সম্পদে রূপান্তরিত করতে তো আমাদের অনেক ধরনের কার্যকলাপ হাতে নিতে হতো, পার্টিকুলারলি প্রশিক্ষণের কার্যকলাপ। আমাদের তো টোটাল ফার্টিলিটি রেট একটুখানি বেড়ে গেছে। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলা যেভাবে আগে সরকার বিতরণ করত, সরকার সেবা দিত, সেইখানেও ব্যাঘাত ঘটছে, স্টক আউট হয়ে গেছিল। জনমিতির এই সুবিধা পেতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। গত 1 দশকে দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যেভাবে বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে সে তুলনায় একেবারেই সামান্য। বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশে যথেষ্ট কাজের সুযোগ তৈরি না হলে এই কর্মক্ষম জনগোষ্ঠী দায়ী হয়ে উঠতে পারে রাষ্ট্রের জন্য। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে বিদেশে চাকরির অপার সম্ভাবনা থাকার পরও বিকশিত হচ্ছে না নার্সিং পেশা। আর এজন্য কম বেতন, সামাজিক মর্যাদার অভাব এবং সরকারি হাসপাতালে নিয়োগ জটিলতাকে দুষছেন শিক্ষার্থীরা। তবে শিল্প উদ্যোক্তারা মনে করেন, যুগোপযোগী পাঠ্যক্রম আর বিদেশি ভাষায় দক্ষতার অভাবে বিশ্ববাজারে চাকরির অপার সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। হাসপাতালের বিছানায় কাতর রোগী মাত্রই জানেন একজন দক্ষ সেবিকা বা নার্সের কি কদর। উত্তরের জেলা নাটোরের এই প্রতিষ্ঠানে সে দক্ষতা অর্জনেই ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। পিছিয়ে পড়া এ জনপদকে খানিকটা এগিয়ে নিতেই প্রাণ গ্রুপের এ প্রয়াস। প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর নামে এ নার্সিং কলেজে বিনিয়োগ প্রায় 10 কোটি টাকা, যেখানে শিক্ষার্থীরা পাচ্ছেন ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রি। আছে মিডওয়াইফারি সহ কয়েকটি কোর্স। শ্রেণীকক্ষের শিক্ষার পাশাপাশি প্রাণ গ্রুপের নিজস্ব হাসপাতালে আধুনিক ল্যাব ও যন্ত্রপাতি ব্যবহার করে নিজেদের সময়োপযোগী প্রশিক্ষিত জনশক্তিতে রূপান্তরের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সমাজে নার্সিং প্রফেশনটাকে ভালো চোখে দেখা হয় না, মর্যাদাটা নেই। নার্সরা অনেক ভালো দায়িত্ব পালন করে, মানুষের জীবন বাঁচানোর জন্য। তখন থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে আমি বড় হয়ে নার্সে এরকম মানুষের সেবা করব। শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে কাজ করছেন উদ্যোক্তারাও, আর তাই দেশের গণ্ডি পেরিয়ে আশা খুঁজছেন মধ্যপ্রাচ্য সহ উন্নত দেশের শ্রমবাজারে। নার্সিংটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন একটা স্বাস্থ্যসেবার জন্য। আমরা বিদেশে পাঠাচ্ছি কাজের বুয়া, ওয়াই নট নার্স? ইন্টারন্যাশনাল লেভেলে একটা অ্যাক্রিডিটেশন তার হাতে যদি আমি তুলে দিতে পারি, তাহলে আমার তাকে বাংলাদেশের বাইরে পাঠাতে হবে না, সে নিজেই তার পথটা করে নিতে পারবে। উদ্যোক্তারা বলছেন, নার্সিং পেশায় বিশ্ববাজারের সম্ভাবনা কাজে লাগানোর পথে বড় বাধা ভাষা। সেই সঙ্গে উন্নত বিশ্বের চাহিদার সঙ্গে মিল রেখে পাঠ্যক্রম সাজানোর পরামর্শ তাদের। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা মাস্ট জানতে হবে। বাংলাদেশের কারিকুলা ওটা আমার মনে হয় না আপ টু দ্য মার্ক। এটার জন্য দরকার এগুলাকে রিভিউ করে ওই দেশের রিকোয়ারমেন্টকে সাথে মিলে যেভাবে করা যায় সেটা করা উচিত। দেশে এখন নিবন্ধিত নার্স আছেন প্রায় ৭৯,০০০, কিন্তু এ খাতে জনবল দরকার অন্তত ৩ লাখ। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, নাটোর। ঘুষ নেওয়া ও হয়রানির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, জমির খতিয়ান সংশোধনের জন্য দাবি করা টাকা দিতে না পারায় দুর্ব্যবহার করেন তিনি। এমনকি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ারও হুমকি দেওয়া হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অভিযোগের বিষয়টি স্বীকার করে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। আশরাফুল আলম,
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি নিজের জমির খতিয়ান সংশোধনের জন্য একাধিকবার ভূমি অফিসে গিয়ে নিয়ম মেনে প্রক্রিয়া শেষ করলেও কাজ হয়নি। সবশেষ 16 জুন সংশোধনীর বিষয়ে জানতে গেলে এসিল্যান্ড আঞ্জুমান সুলতানা ঘুষ দাবি করেন বলে অভিযোগ আশরাফুল আলমের। জানান টাকা দিতে অপারগতা দেখালে তার সাথে দুর্ব্যবহার করা হয়, এমনকি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ারও হুমকি দেওয়া হয়। সার্ভেয়ারকে দিয়ে সার্ভেয়ার তদন্ত করলো, নকশা চাইলো, সব কিছু করলো এবং লাস্টে এসে বলছে আমাকে যে আপনি যাই করেন টাকা ছাড়া কাজ হবে না, 30,000 টাকা দিবেন, কাজ হবে না তো হবে না। আপনি এই কথা আপনাকে আমি পুলিশ ডাকবো, এখনই আপনাকে ম্যাজিস্ট্রেট আপনাকে জেলখানাতে দেবো, আপনি চিনেন আমাকে। স্থানীয়রা জানান আশরাফুলের মতো ভুক্তভোগী অনেকেই। পুরো ভূমি অফিস যেন ঘুষ বাণিজ্যের চক্রে বন্দী। প্রতিটি খারিজ ও খতিয়ান করতে প্রকারভেদে গুনতে হয় 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। আমি 1.5 বছর ধরে ঘুরতেই আছি, এসিল্যান্ড বলেন, ডিসি অফিস বলেন, তহসিল অফিস বলেন, তারিখের ওপর তারিখই দিতে যাচ্ছি। 10,000 টাকা দিয়ে আমাকে সংশোধনী করতে হলো। টাকা লাগবে, টাকা ছাড়া উপায় নাই। সামান্য হলেও হয়তো 5,000 নিলে, আর বেশি হলে তখন 10-20,000 নিলে। একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্তের, সাড়া দেননি ফোনে। তবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিযোগের বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন। অভিযোগের অনুলিপি পেয়েছি, যে অভিযোগটি করা হয়েছে মাননীয় ভূমি উপদেষ্টা বরাবর। যদি কোনো রকম অনিয়ম বা ব্যত্যয় হয়, সেক্ষেত্রে আমরা আমাদের যে আইনগত ব্যবস্থা রয়েছে, আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে, আমরা সেটা অবশ্যই গ্রহণ করব। সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, ঘুষমুক্ত হবে ভূমি অফিসগুলো, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।